সবাইকে স্বাগত জানাচ্ছি হালদার প্রভাষক বাংলা সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ। তো আজকের আলোচ্য বিষয় চন্দ্রবিন্দু যুক্ত শব্দের উৎস শব্দে নাসিক্য ধ্বনি, অর্থাৎ যে শব্দটি বাংলায় আমরা ব্যবহার করি, অর্থাৎ তদ্ভব হতে পারে বা খাঁটি বাংলা, যে শব্দগুলো ব্যবহার করে থাকি সেই শব্দে যে চন্দ্রবিন্দু হয় এর উৎস ধ্বনি যেটা আছে, উৎস শব্দ যেটি ছিল সেই শব্দে নাসিক্য ধ্বনির আধিক্য আছে, নাসিক্য ধ্বনি আছে। আলোচ্য বিষয় চন্দ্রবিন্দু যুক্ত শব্দের উৎস শব্দে নাসিক্য ধ্বনি আছে। তো আমরা এইগুলো সম্পর্কে আজকে আলোচ্য বিষয় এগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আর অধিকাংশ ক্ষেত্রে আমাদের যে ভুলটা হয়, কোন শব্দে চন্দ্রবিন্দু ব্যবহার করব, কোন শব্দে ব্যবহার করব না, এটি নিয়ে অনেকটা সমস্যা হয়। প্রথমে আমরা দেখে নিই নাসিক্য ধ্বনি কি কি। যেমন ও আছে, ইও, মূর্ধন্য, দন্ত ন, আছে ম। তো আমরা যে শব্দগুলো দেখব, যে চন্দ্রবিন্দু ব্যবহার করেছি তার উৎস যে শব্দ, যে শব্দ থেকে উৎপত্তি হয়েছে, তার সেই শব্দে এই যে কোনো একটি বর্ণ আছে। এবং যখন আমরা উৎস শব্দ থেকে বর্তমান যে ব্যবহার করি যে শব্দটি আছে, এটা যখন যাব দেখবো যে এগুলো এই নাসিক্য ধ্বনি লোপ পেয়েছে এবং লোপ পেয়ে একটি চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়েছে। যেমন আমরা শুরুতে যদি ও নিয়ে শব্দগুলো দেখি, যেমন হচ্ছে অঙ্ক। অঙ্ক অঙ্ক শব্দটি থেকে এখন যে শব্দটির উৎপত্তি আমরা লিখব অঙ্ক থেকে আখ। অঙ্ক থেকে আখ। এখন অঙ্ক থেকে আখ, এই যে নাসিক্য ধ্বনি ও ছিল সেটি যখন আখ শব্দ লিখবো তখন হচ্ছে ওটার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সেই ক্ষেত্রে কেবলই তার পূর্ববর্তী বর্ণের সাথে চন্দ্রবিন্দু হিসেবে যুক্ত হবে। এখানে একটি লক্ষণীয় বিষয়, যদি শুরুর বর্ণটা অর্থাৎ আদ্য বর্ণটি অ হয় তাহলে আমাদের যে পরিবর্তিত যে শব্দটি এখানে স্বরে আ হবে। যেহেতু এখানে একটি বর্ণ আছে এজন্য বর্ণের বিপরীত বর্ণ এসেছে। যদি কার চিহ্ন থাকে তাহলে কার পরিবর্তিত হয়ে কার চিহ্ন আসবে। অঙ্ক, অঙ্ক থেকে আখ। এবার নিতে পারি অঙ্কন। অঙ্কন না, অঙ্কন আর অঙ্ক তো কাছাকাছি শব্দ। আমি নিতে পারি কঙ্কন। কঙ্কন, কঙ্কন হচ্ছে হাতের বালা। তো এটাকে যখন আমরা তদ্ভব শব্দে লিখবো তখন দেখা যাচ্ছে যে হবে কা কন দন্ত ন, কাকন। এখন এই যে উভয়টার পরিবর্তন হয়ে গেল, এর জন্য এখানে চন্দ্রবিন্দু ব্যবহার হবে। আর যেহেতু বলা হচ্ছে শুরুতে আছে ক এর সাথে অ আছে এবং এই অটা পরিবর্তন হয়ে আকার চিহ্ন হবে। আর যেহেতু শুরুর শব্দটা ছিল অ একটা বর্ণ ছিল, এজন্য স্বর আ বর্ণ হিসেবে দেখা দিয়েছে। কিন্তু এখানে ক এর সাথে অ আছে নীলিন বা বিলীন বর্ণ ভাবে, সেজন্য এখানে কার চিহ্ন এসেছে। এখন আমি যদি কঙ্কর নিই, কঙ্কর, কঙ্কর একটি শব্দ, এখান থেকে পরিবর্তিত শব্দটি হচ্ছে কাকর। কা ক র, কাকর। এই জন্য উহার পরিবর্তে শুরুতে চন্দ্রবিন্দু। আমি যদি নিই বঙ্ক, তাহলে কি দাঁড়ায় বঙ্ক থেকে বাঁকা বা বাঘ। বাঘ নিলাম, বঙ্ক থেকে বাঘ। নিয়ম একই, শুরুতে ও আছে, বয়ের সাথেও আছে এবং ওটা পরিবর্তিত হয়ে গেছে। আর শব্দটি পরিবর্তন হয়ে হলো হচ্ছে বাঘ, অর্থাৎ বয়ের সাথে আকার যুক্ত হলো আর তার উপরে একটি চন্দ্রবিন্দু। তো এই শব্দগুলো আমরা অনেক সময় অঙ্ক শব্দটি ব্যবহার করি, অনেক জায়গায় আক শব্দটি ব্যবহার করি, অনেক সময় কঙ্কন, অনেক সময় কাকন। যেমন চর্যাপদী একটা বাক্য আছে, যে একটা লাইন আছে হাতের কাকন লা মৌ দাপন, অর্থাৎ হাতের কাকন দেখার জন্য দর্পণ দেখার প্রয়োজন হয় না। তো এই শব্দের ব্যবহার আছে, এটিরও ব্যবহার আছে, দুটোরই ব্যবহার আছে। আমরা
আরো কয়েকটি শব্দ নিতে পারি, যেমন পঙ্ক থেকে পাক, পঙ্ক থেকে পাক, একই নিয়মে হয়েছে, পঙ্ক থেকে পাক। শঙ্খ, এটা বহুল ব্যবহৃত একটি শব্দ, শঙ্খ। আবার আমরা বলি যে শাঁখ ধ্বনি, অর্থাৎ শঙ্খের ধ্বনি, শঙ্খ থেকে শাঁখ, শঙ্খ থেকে শাঁখ। এই যে পরিবর্তন, অর্থাৎ ও ছিল এই পাশে এসে পরিবর্তিত শব্দে চন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ঠিক তার কেবল আগের বর্ণে। এই যে যে পরিবর্তন হওয়াটাকে, এইটাকে বলা হয় বাংলায় নাসিক্যি ভবন, নাসিক্যি ভবন। এইভাবে পরিবর্তন হয়ে আমাদের শব্দ ভান্ডার অনেক শব্দ যুক্ত হয়েছে, এবং যেহেতু বলেছে বাংলা ভাষার শব্দ ভান্ডার অনেক সমৃদ্ধ, তেমন তার একটা ধারাবাহিকতা এই শব্দগুলো চেঞ্জ হয়ে আমাদের শব্দগুলো এসেছে। আমরা যদি অনুস্বার নিয়ে কিছু শব্দ দেখার চেষ্টা করি, অনুস্বার দেখা যাচ্ছে প্রথমে নিতে পারি হংস, হংস, হংস মানে আমরা জানি এর সমর্থক শব্দ হচ্ছে হাঁস, হংস মানে হাঁস। এখন যদি এই হাঁস শব্দটি লিখি তাহলে কি দাঁড়ায়, হাঁস। এইভাবে আমরা অবশ্যই অনুস্বার আছে এবং তার আগের যে বর্ণটি আছে সেই বর্ণটির সাথে আকার যুক্ত হবে, এবং ওই বর্ণটার উপরে একটি চন্দ্রবিন্দু ব্যবহৃত হবে। হংস, বংশ, বংশ যদি নিই তাহলে দেখা যাবে বংশ হতে কি হতে পারে, আমরা জানি যে বাঁশি শব্দ বা বাঁশ যে শব্দটা আছে সেই শব্দটা কি হতে পারে, বাঁশ। এই বাঁশ শব্দটা হচ্ছে এই বাঁশ। বংশ থেকে বাঁশ আমরা যদি বাঁশি লিখি তাহলেও এরকম দাঁড়াবে বাঁশি। অনেক সময় রস্বইকার, অনেক সময় দীর্ঘইকার দেওয়া হয়, রস্বইকারই বেস্ট, বাঁশি। আমরা নিতে পারি অংশু থেকে আশ, অংশু থেকে আশ, অংশু থেকে আশ। এভাবে শব্দের পরিবর্তন ঘটে। আর এখানে একটা কথা বলা প্রয়োজন, যদি আমরা জানি বাংলা ব্যাকরণে প্রায় সমস্যারিত ভিন্নার্থক শব্দের একটি ব্যবহার আছে, যদি আমরা আমাদের শব্দে সঠিকভাবে যেখানে যেটা দরকার সেটা ব্যবহার করতে না পারি তাহলে অর্থ বদলে যায়। যেমন এখানে আছে রাধা, রাধা, আর এখানে আছে রাধা। এখন দেখা যাচ্ছে এই দুটো শব্দের মধ্যে অবশ্যই অর্থগত ভিন্নতা আছে। এখন যদি আমার যে উদ্দেশ্য আমরা ব্যবহার করছি সেই উদ্দেশ্য সাধন না হয়, যদি ভুল শব্দ ব্যবহার করি তাহলে অর্থটাই বদলে যাবে এবং আমাদের বোধগম্যের বাহিরে চলে যাবে। এই রাধার শব্দটা হচ্ছে কৃষ্ণের যে রাধা, সেই রাধা। আর এই রাধা হচ্ছে রন্ধন থেকে, যে শব্দটির সাথে রন্ধন বা রান্না থেকে। তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা শব্দ হতে পারে একটি চন্দ্রবিন্দুর ব্যবহার, অনেকে আমরা এইটা কেয়ার করি না, ইগনোর করে চলে যায় যে এটা না দিলে বা কি হয়েছে বা দিলে কি হলো, শব্দ বুঝতে পারলে হলো, স্যারকে বোঝাতে পারলে হলো। কিন্তু আসলে স্যার আসলে বোঝে না, তোমরা যেটা লেখো স্যার স্যারের মতোই মিনিং করে এবং সেভাবে তোমাদের মূল্যায়ন করে। তোমরা যেটা মনে করো চালাকি করেছে একটা লিখলেই হচ্ছে, কিন্তু এভাবে চলে না। অবশ্যই প্রত্যেকটি শব্দের একটি নিজস্ব গতিবিধি রয়েছে। আমরা অনুস্বার দিয়ে শব্দগুলো দেখলাম যে অনুস্বার আছে মূল শব্দে, এটা এটা পরিবর্তিত হয়ে যে শব্দগুলো এসেছে বা শব্দগুলো আসছে অবশ্যই সেখানে চন্দ্রবিন্দুর ব্যবহার আছে। এবার আমরা চলে যাই ইউ, অর্থাৎ প্রথম যে নাসিক্যটা গেল, দ্বিতীয়টি হচ্ছে এখানে যে উম আর অনুস্বার এই দুটো একই বর্ণ হিসেবে কল্পনা করা হয়, এটার একটা সংক্ষিপ্ত রূপ। এখন উচ্চারণ করার পার্থক্য নেই, ইউ, ইউ দিয়ে আমরা কয়েকটা শব্দ নিতে পারি। দেখা যাচ্ছে পঞ্জর, পঞ্জর শব্দটা যদি আমি পরিবর্তন করি তাহলে কি দাঁড়াবে, যেটা এটা এটারও বাংলায় ব্যবহার আছে, আবার এটি থেকে যে শব্দটি আমরা নতুন পাবো সেটিরও বহুল ব্যবহার রয়েছে। পঞ্জর তাহলে সূত্র অনুযায়ী কি হতে পারে, অ, যেহেতু অ আছে তাহলে কি হবে পা, আর যেহেতু ইওটা আগের বর্ণের সাথে যুক্ত হয়ে যাবে কি হিসেবে, চন্দ্রবিন্দু হিসেবে, তাহলে বাকি পড়ে রইল জ আর র। পঞ্জর থেকে পাজ, পঞ্জর থেকে পাজ। এখন পঞ্জিকা শব্দটি কি হয়, পঞ্জিকা, পঞ্জিকা।
শুরুতে কি আছে প, তাহলে সাথে আছে অ, আমাদের যখন পরিবর্তন করব তখন কি হবে পা, সাথে চন্দ্রবিন্দু। আর পঞ্জিকা শব্দটিকে সাধারণত পাজি হিসেবে লেখা হয়। আমরা জানি যে পাজি দ্বারাও পঞ্জিকাকে নির্দেশ করে, অর্থাৎ ভবিষ্যতে কি ঘটবে সেটি লেখা থাকে, আগেই লেখা হয়। এই পাজি পাজি শব্দটা যখন এভাবে হবে তখন হচ্ছে পঞ্জিকা। এখানে কয়ের লোপ পেয়েছে, ক বা কয়ের সাথে আকার আছে, এটা লোপ পেয়েছে, কিন্তু পঞ্জিকা থেকে পাজি। শুরুটা দেখি কেমন, প ছিল, চন্দ্রবিন্দু এসেছে, পয়ের সাথেও আছে, আকার এসেছে, এভাবে পরিবর্তন হয়। পঞ্জিকার পরে আমরা যদি অঞ্চল শব্দটি নিই, অঞ্চল, অনেক সময় অঞ্চল আমরা এলাকা বুঝি, আবার শাড়ির যে অঞ্চল, শাড়ির যে আঁচল, এটা অনেক সময় অঞ্চল বলা হয়, অনেক সময় আঁচল বলা হয়। যার কাছে যেটি শ্রুতিমধুর বা যার কাছে যেটি উচ্চারণ করতে সহজ মনে হয় সেটি আমরা উচ্চারণ করে থাকি। অঞ্চল থেকে আঁচল, অঞ্চল থেকে আঁচল, কারণ অ আছে, অ বর্ণের পরিবর্তে আ বর্ণ চলে আসবে, এবং এখানে এটা যদি ভাঙি ইও, এটা ভাঙলে হচ্ছে ইও যোগ চ। এখন এটা অনেক সময় আমরা এভাবে লিখি যুক্ত বর্ণ হিসেবে, ইওর সাথে চ, অর্থাৎ ইও চ। শব্দে এভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে, অর্থাৎ এভাবে অথবা এভাবে। অঞ্চল থেকে কি হবে আঁচল, তাহলে অপরিবর্তন হয়ে আ, এবং যে ইউটা পরিবর্তন হয়ে কি হলো এখানে চন্দ্রবিন্দু, আর পরে থাকে কি চ আর ল, আঁচল। আঁচল শব্দটি দেখলাম। এবার যদি যাই পঞ্চ, এটা বহুল পরিচিত শব্দ। পঞ্চ, আমরা জানি পঞ্চতন্ত্র আছে, পঞ্চফল আছে। এখন পঞ্চ এই শব্দটি দেখি, পঞ্চ থেকে আমরা কি বলি, যেমন পঞ্চনদের সমাহার, অথবা এখানে বলি পাঁচ নদের সমাহার, পঞ্চনদ। পঞ্চ থেকে আমরা বলি পাঁচ, তাহলে প এর সাথে অ আছে, হয়ে যাবে পা, আর যেহেতু ইও পরিবর্তন হয়ে যাবে এজন্য এখানে চন্দ্রবিন্দু পূর্ব বর্ণের সাথে, আর পরে থাকলো চ, লিখে দিলাম পাঁচ। পঞ্চ থেকে পাঁচ, অঞ্চল থেকে আচল, পঞ্জিকা থেকে পাজি, পঞ্জর থেকে পাজু। এভাবেই আমাদের যে চন্দ্রবিন্দুর ব্যবহার। চন্দ্রবিন্দু কখনো ইচ্ছা মতো এখানে বসিনি, অবশ্যই এর একটি উৎস শব্দ ছিল, যে শব্দের সাথে নাসিক্য ধ্বনি ছিল, এবং এই নাসিক্য ধ্বনি পরিবর্তন হয়ে যে পরিবর্তিত শব্দ হলো তার সাথে চন্দ্রবিন্দু ব্যবহার হলো। এটি হচ্ছে বাংলা নাসিক্যী ভবন, অর্থাৎ নাসিক্য ধ্বনির পরিবর্তন হয়ে চন্দ্রবিন্দুর ব্যবহার। এবার আমরা চলে যেতে পারি যে তৃতীয় নম্বর কি আছে, মূর্ধন্য। মূর্ধন্য নিয়ে আমি কয়েকটি শব্দ সাজিয়েছি, যেমন কণ্টক। আমরা জানি ট বর্গের সাথে মূর্ধন্য বসে, ট বর্গের সাথে ট, ঠ, ড, ঢ, এই চারটির সাথে মূর্ধন্য বসে। ত বর্গের সাথে ত, থ, দ, ধ, এই চারটার সাথে দন্তন্য বসে, প, ফ, ব, ভ, ম, অর্থাৎ এই যে মটা বসে আছে প, ফ, ব, ভ, এই চারটি বর্ণের সাথে। আর উ বসে ক, খ, গ, ঘ, অর্থাৎ ক বর্গের সাথে, ক বর্গের সাথে উ বসে, চ বর্গের সাথে ইও বসে, ত বর্গের সাথে মূর্ধন্য, ট বর্গের সাথে মূর্ধন্য, ত বর্গের সাথে দন্তন্য, এবং প বর্গের সাথে ম বসে। এভাবে পাবো। এখন কণ্টক শব্দটি আমরা জানি নত্যবিধান ও সত্যবিধান অনুযায়ী যে যেগুলো তৎসম শব্দ তার সাথে মূর্ধন্য বসে, সে হিসেবে হতে পারে এটি তৎসম শব্দ। এটি পরিবর্তনটা দেখি কি হতে পারে আমাদের। কণ্টক থেকে যেহেতু ক রয়েছে, ক এর সাথে অ রয়েছে, এর জন্য হবে কি কা, আর এই নয়ের পরিবর্তে এখানে একটি চন্দ্রবিন্দু। কণ্টক, এই শব্দটা কাট না, এই শব্দটা লেখা হয় কাটা। এখন অনেক ক্ষেত্রে প্রথমটা মিল পাওয়া যায়, যে অ আছে তার সাথে আ হলো, নাসিক্য ধ্বনি ন আছে তার সাথে চন্দ্রবিন্দু। এই পাশটা অনেক সময় শব্দের ভাব অনুযায়ী হয়ে থাকে, কণ্টক থেকে কাটা। এখন এই কাটা বলতে বোঝায় যে গাছের কাটা হতে পারে, এখানে কর্তন বা ছেদন বোঝাচ্ছে না। এখন আমি পরবর্তী যে শব্দটি নিয়েছি ভণ্ড। ভণ্ড, আমি আগে বলেছি মূর্ধন্য বসে ট বর্গের সাথে, ট, ঠ, ড, ঢ, এখানে ড হয়েছে। তো ভণ্ড এই শব্দটা যদি আমরা
লেখি এই শব্দটা একটু ব্যতিক্রম, কারণ আগে ঠিকই আছে, যেমন ভয়াকার আসলো ভয়ের সাথে অ থাকার কারণে, আর নয়ের জন্য চন্দ্রবিন্দু। আর এখানে যেটা আসবে ভণ্ড থেকে ভার, এখানে ভার বলতে বোঝায় আবার যিনি গল্প বলে বা মানুষকে হাসাতে পারে এমন, যেমন আমরা জানি গোপাল ভাঁড় শব্দটি, গোপাল একজন ভাঁড় ছিল যিনি মানুষকে হাসাতে পারতেন, এবং যিনি অনেক বুদ্ধির রাখতেন। তো ভণ্ড থেকে ভার শব্দটি কেমন জানি একটু মনে হতে পারে যে ভণ্ড হচ্ছে খারাপ ব্যক্তি বোঝায়, কিন্তু ভার ভার এমনই বোঝাচ্ছে যে হাসি ঠাট্টা মাধ্যমে মানুষকে হাসাতে পারে, একটু কেমন জানি চেঞ্জ মনে হচ্ছে। এখন আমি যদি লিখি ষণ্ড, ষণ্ড থেকে ষণ্ড, খেয়াল রাখবো এখানে মূর্ধন্যয় মাত্রা নেই, অর্থাৎ ডান পাশে মাত্রা আছে, বাম পাশে দিক মাত্রা নেই। ষণ্ড, ষণ্ড বানান যখন পরিবর্তন হয়ে যাবে তার শয়ের সাথে অ আছে, নিয়ে নিলাম সা, আর নয়ের পরিবর্তে চন্দ্রবিন্দু। আর এখানে যেমন যেহেতু এখানে ডয়ের পরিবর্তে ডয় বিন্দু বা ডয় শূন্য র এসেছে, এখানেও ঠিক এমনই ভাবে ষণ্ড থেকে সা হয়ে গেল। মূর্ধন্য নিয়ে আমি তিনটি শব্দ লিখলাম, কণ্টক থেকে কাটা, ভণ্ড থেকে ভার, ষণ্ড থেকে সা। এবার চলে যাই দন্তন্বয়ের ব্যবহার। দন্তন্বয়ের ব্যবহার, এখান থেকে কয়েকটি শব্দ আমরা চয়ন করেছি যেগুলো খুবই কমন শব্দ, যেটা আমরা বাংলা যে কোনো বাক্য বা অনুচ্ছেদ লেখার সময়, কবিতা সাহিত্য উপন্যাস পড়ার সময় পেয়ে থাকি। যেমন শুরুতে একটা শব্দ হচ্ছে চন্দ্র, আমরা জানি চন্দ্র যদি চন্দ্রের সমর্থক শব্দ আছে নিশাকর হতে পারে। এখন আসলে চন্দ্র তো অনেকগুলো সমর্থক শব্দ আছে, এখন এর আরেকটি সমর্থক শব্দ আছে চাঁদ, তাহলে বুঝতে পারি চাঁদ শব্দটির উৎস শব্দ হচ্ছে চন্দ্র। আবার যদি বলি নিশাকর, তাহলে নিশাকর শব্দটির যে চন্দ্র থেকে এসেছে এমনটা না, চন্দ্র থেকে চাঁদ এসেছে। এখন চাঁদ আমরা একটু ভেঙে দেখি কেমন হয়েছে। চটা প্রথমে কি হয়ে যাবে, চয়কার হয়ে যাবে, আর যেহেতু এখানে ন আছে তাহলে কি হবে এখানে চন্দ্রবিন্দু, আর চন্দ্র থেকে চাঁদ, চান্দ্র বলা হয় না, এখানে চাঁদ বলা হয়, এখানে র ফলাটা লোপ পেয়েছে, চন্দ্র থেকে চাঁদ। আমি যদি সন্ধ্যা সন্ধ্যা শব্দটি লিখি, সন্ধ্যা, সন্ধ্যা, এখানে সন্ধ্যা শব্দটির পরিবর্তিত রূপ যদি আমাদের এরকম হতে পারে, আমরা কি বলি সাজের বাতি, বলি সন্ধ্যাকালে বা সাজকালে ঘরে ফিরে এসো, অর্থাৎ সন্ধ্যা বলি, অনেক সময় সাজও বলি। এখানে সাজ শব্দটা দুভাবে হয়, একটা হচ্ছে জ আকারে অথবা একটা হচ্ছে ঝ আকারে, সাজ। এখন এখানে যে লক্ষণ বিষয়, এখানে চন্দ্রবিন্দু আছে, এখানে চন্দ্র, তো সাজ এভাবে হতে পারে, বা সাজ সন্ধ্যার শব্দ পরিবর্তিত হয়ে যেটা হয়েছে সাজ। আমরা জানি চর্যাপদের ভাষা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাষা, বৈষ্ণব পদাবলীর ভাষা, মঙ্গল কাব্যের ভাষা, রোমান্টিক প্রণয় উপাখ্যানের ভাষা, এগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে আমাদের বর্তমানে যে আধুনিক বাংলা ভাষা, তো আমাদের ভাষাটা বারবার চেঞ্জ হয়ে এই এখন এই পর্যায়ে এসে পৌঁছাইছে। তো তারপরেও যে শব্দগুলো আমাদের মধ্যে এখনো রয়ে গেছে এবং সেটার সমর্থক হিসেবে বর্তমান যেটা ব্যবহার করছি পরিবর্তিত, অর্থাৎ সন্ধ্যা শব্দটির যদি বলি যে সমর্থক শব্দ কি সাজ, তবে এই শব্দটিকে আস্তে আস্তে পরিবর্তন হয়ে সাজ এসেছে, অথবা চন্দর থেকে চন্দর, চন্দর থেকে চাঁদ, চন্দর, চন্দ্র থেকে চন্দর, চন্দর থেকে চাঁদ। চন্দ্র যদি তৎসম শব্দ হয়, চন্দর হচ্ছে অর্ধ তৎসম, আর চাঁদ হচ্ছে তদ্ভব বা খাঁটি বাংলার শব্দ। এই যে আস্তে আস্তে যে চেঞ্জ হয়েছে, তারপরেও আমাদের এখনো যে মূল উৎস শব্দটা, যেটা উৎস শব্দ চন্দ্র, এবং সর্বশেষ যে অবস্থান চাঁদ, মাঝখান থেকে যে অর্ধ তৎসম শব্দটি চন্দর, এটি বাদ পড়ছে। কোনটি বাদ পড়ছে? চন্দর। চন্দর শব্দটি ওইভাবে উচ্চারণ করা হয় না আমাদের বাংলাদেশে, আমরা চন্দ্র শব্দটা এভাবে উচ্চারণ করি না কখনো, চাঁদকে বোঝানোর জন্য অবশ্যই আমরা চন্দ্র বলি অথবা চাঁদ বলি। এই যে পরিবর্তন, অর্থাৎ আমাদের আলোচ্য বিষয় ছিল চন্দ্রবিন্দু যুক্ত শব্দের উৎস শব্দে নাসিক্য ধ্বনি। উৎস শব্দটা আমরা জানি এবং পরিবর্তিত শব্দটিও জানি, দুটি ব্যবহার আছে। আমি আরো কয়েকটি শব্দ নিয়ে নিতে পারি, যেমন বন্ধ, বন্ধ, বন্ধ শব্দটি যদি আসে তাহলে হচ্ছে বাদ, বন্ধ থেকে বাদ। নিতে পারি ফন্দি, ফন্দি শব্দটি কি হবে? ফন্দি থেকে হাত, ফন্দি থেকে হাত।
শুরুটা ঠিক আছে, এখানে রস্যই একটা লোপ পেয়েছে, আর সবই ঠিক আছে। কিন্তু দন্ত বহুল আলোচিত একটি শব্দ, আমরা বলি দন্ত চিকিৎসক, দন্ত ডাক্তার, এভাবে অনেক কিছু বলে। আবার অনেকে বলি যে অনেক জায়গায় লেখা আছে ব্যানারে বা ইসে ফেস্টুনে লেখা থাকে যে দাঁতের ডাক্তার, আবার বলি যে আমাদের হচ্ছে দন্ত চিকিৎসক বলা হয়। কিন্তু এটা পরিবর্তন রূপ হচ্ছে দন্ত থেকে দাঁত, কারণ হচ্ছে দয়ের সাথে অ আছে, আর সেজন্য আকার যুক্ত হবে, আর নয়ের জন্য এখানে একটা চন্দ্রবিন্দু আর দাঁত, সহজে হয়ে গেল। কিন্তু কিছু শব্দ যেমন ফন্দিতে রসিকটা লোপ পেয়েছে, সন্ধ্যা বানানে এখানে ধটা নেই, ধটা আসেনি, তারপর হচ্ছে এখানে জ ফলা আছে, এই জ ফলাটার কারণে এখানে জ বা ঝ এসেছে, কিন্তু আকার লোপ পেয়েছে। আমরা কিছু শব্দ পাবো, আমরা যদি বলি যে ক্রন্দন একটি শব্দ, ক্রন্দন, ক্রন্দন, ক্রন্দন থেকে যদি পরিবর্তিত রূপ লিখি তাহলে কি হতে পারে, কাদন, কাদন শব্দ, এই কান্না শব্দটা থেকে আর কি, কাদন, এই কাদন শব্দটা হচ্ছে কান্না, কান্না শব্দ ন আছে, এই কান্না যদি রূপান্তরিত হয় তাহলে কাদন। এখন এখানে হচ্ছে এই নটার কারণে হচ্ছে এই চন্দ্রবিন্দুটি এসে, আর এই নটা এখানে ঠিকই ব্যবহৃত হয়েছে, এটা খেয়াল রাখতে হবে। আমরা যদি বন্ধন, বন্ধন শব্দটি থেকে কিভাবে পরিবর্তন, বন্ধন থেকে আমরা লিখি বন্ধন থেকে বাঁধন। এই বন্ধন অনেক ছেলের নাম আছে অথবা অনেক মেয়ের নাম থাকে, সেটা আবার পরিবর্তিত রূপ হচ্ছে বা ধন, বয়ের সাথে ও আছে এজন্য আকার চন্দ্রবিন্দু, ধ আর দন্তন্য, বাঁধন। এই দুটোই এখন আমাদের সমাজে প্রচলিত আছে, আমাদের দেশে প্রচলিত আছে বন্ধন বলি শব্দটা, অনেক সময় বাঁধন বলি। তো কিভাবে আসলো, এমনিতে এই চন্দ্রবিন্দু হয়নি, অবশ্যই তার উৎস ধ্বনিতে নাসিক্য ধ্বনি রয়েছে, এটা আমাদের স্বীকার করতেই হবে। এবার নিতে পারি স্কন্ধ, 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 স্কন্ধ নামে একটি পুরাণ আছে হিন্দু শাস্ত্রে, স্কন্ধ পুরাণ। তো আমরা স্কন্ধকে কি বলতে পারি, এখানে হচ্ছে এই শব্দটা আসবে, স্কন্ধর পরিবর্তে হচ্ছে কাঁধ, কাঁধ বোঝায়, আমরা ক্ষেত্রে বাঙালিরা ঘাড় বা কাঁধ, এই কাঁধ শব্দটি এসেছে, এটাকে বোঝায় দেহের একটি অংশ, কাঁধ। অর্থাৎ এভাবেই যেখানে নাসিক্য আছে সেই নাসিক্যটা পরিবর্তিত হয়ে অনুনাসিক হিসেবে বা সমানুনাসিক হিসেবে আগের ঠিক কেবল তার আগের বর্ণে যুক্ত হওয়াটাকেই হচ্ছে নাসিক্য ভবন। এবার নিতে পারি আমরা সর্বশেষ যেটি আছে ম, ম সম্পর্কে আমি কয়েকটি শব্দ সাজিয়েছি, সেটি হলো হচ্ছে গুম্ফ। এটা খুব একটি ইন্টারেস্টিং ব্যাপার যে গুম্ফ, এই শব্দটা আমি আগে কখনো শুনিনি, তো বা প্রচলিত নেই এমনটাই শোনা যায়। গুম্ফ, গুম্ফ থেকে কি হতে পারে, এখানে রস্যকার আছে এজন্য দেখা যাচ্ছে এই শব্দটা পরিবর্তিত রূপ গো, গো আসবে, ওকার আছে পরিবর্তিত রূপ হচ্ছে গো, আর যেহেতু এখানে ম আছে এই জন্য এখানে একটা চন্দ্রবিন্দু আর ফটা রয়ে গেল গোফ, এই এই শব্দটি প্রচলিত আছে গোফ, কিন্তু গুম্ফ শব্দটি আমাদের সমাজে এখন প্রচলিত নেই, অর্থাৎ শব্দটি লুপ্ত হয়েছে বা হারিয়ে গিয়েছে। অনেক সময় ভাষার অনেক শব্দ সেটি ব্যবহার না করার কারণে এটি আমাদের মাঝ থেকে হারিয়ে যায়, লোপ পায়। গুম্ফ থেকে গ, চম্পক থেকে, চম্পক থেকে কি হতে পারে, চম্পক, চম্পক শব্দটির পরিবর্তে হচ্ছে চা, চা পা, চম্পক শব্দ থেকে এসেছে চাপা, একেবারে শুতে বোঝা ছয়ের সাথে আছে এজন্য আকার হবে, ম পরিবর্তিত হয়ে গেল, আর এইখান থেকে যেটা হলো আকার চলে আসলো চাপা। নিতে পারি কম্প, কম্প থেকে কি হয় এটা আমরা জানি, এটা কম্প শব্দটি এখনো প্রচলিত আছে। আর চম্পক শব্দটা এরকম যে অনেক সময় হঠাৎ কিছু ঘটে গেল, এটা হচ্ছে চম্পক হিসেবে আমরা নিই। আর চাপা একটা ফুলের নাম বা অনেক মেয়ের নাম রাখা হয় চাপা, এখন তারা যদি তাদের নাম ভুল লেখে, এভাবে লেখে চাপা, তাহলে নামের ক্ষেত্রে যদি কেউ ভুল লিখে রাখে তাহলে তার সেইভাবেই লেখা হয়, কিন্তু আসল যে রহস্যটি চম্পক থেকে চাপা, অবশ্যই চাপা শব্দটিতে চন্দ্রবিন্দু ব্যবহার করা উচিত, কিন্তু আমাদের নাম রাখার সময় যখন রেজিস্ট্রেশন করা হয় অনেক সময় এত দিক খেয়াল করা হয় না, যার কারণে একই নাম এক একজনে ভিন্ন জনে ভিন্ন ভাবে বানানটি লেখে। এখন
আহ, যদি আমি নিই তাম্বু, তাম্বু শব্দটি এখন আমাদের মাঝে এভাবে প্রচলিত নেই। তাম্বু, তাম্বু থেকে আমাদের এসেছে তাবু, এটা জানি তাবু শব্দটি পরিচিত। তাবু শব্দটি অবশ্যই চন্দ্রবিন্দু দিয়ে লিখতে হবে। এবার আমরা নাসিক্য ধ্বনি সম্পর্কে যতটুকু জানলাম আশা করি সকলের উপকার হবে। আমরা আর একটু ব্যতিক্রম যেগুলো হচ্ছে যেখানে নাসিক্য ধ্বনি যে উৎস ধ্বনি নাসিক্য নেই তারপরও নাসিক্য হিসেবে ব্যবহৃত হয়েছে এমন কিছু শব্দ আছে। যেমন আমরা জানি সম্মানসূচক যে সর্বনাম পদগুলো আছে সেই সর্বনাম পদে শুরুতে শুরু বর্ণের সাথে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করি। যেমন যাহারা, এখন মনে করি যে যাহারা প্রাণ দিয়েছেন, যাহারা, তাহলে এটা হচ্ছে বহু বচনের যাহারা। আবার যদি যদি বলে যাহার অবদানে, যাহার অবদানে, যাহার অবদানে, এটা যদি লিখি তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে বহু বচন আর এটা এটা হচ্ছে এক বচন, যাহার, যা। এখানে যদি সম্মানীয় ব্যক্তি হন তাহলে অবশ্যই এটা ব্যবহার করতে পারি। আর এটা এই সর্বনামটা সাধারণত যাহারা বা যাহার, এটা হচ্ছে সাধু ভাষায় লিখিত। এটা যদি চলিত ভাষা হয় যা, যা, যারা, যারা এভাবে লিখতে পারি। আর এখানে হচ্ছে যা, যা। তাহলে কেমন হলো? এটা সাধু ভাষা যাহারা বা যাহার, এটা বহু বচন, এটা এক বচন, আর এটা যারা চলিত ভাষায়, যার, যার হচ্ছে চলিত ভাষা, এবং এটা হচ্ছে সিঙ্গুলার অর্থাৎ এক বচন। তো এভাবে আসতে পারে তাহারা বা তার, তারা বা তার, এভাবে আমরা লিখতে পারি। কিছু শব্দ আছে, কিছু শব্দ আছে যেগুলো বাস্তবের সাথে মিলে যায়। যেমন যেগুলো হচ্ছে ধনাত্মক শব্দ বলা হয় বা ধনাত্মক অব্যয়, যেমন ভো ভো শব্দ, ভো ভো, এই শব্দগুলো লেখা যেমন লেখার সময় আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করতে পারি। তারপর যখন রোদের যে তীক্ষ্ণতা খা খা এভাবে যদি আসে তাহলে আমরা বাস্তবতার সাথে মিলিয়ে যে শব্দগুলো আসছে প্রকৃতিতে এগুলো আমরা লিখতে পারি চন্দ্রবিন্দু দিয়ে। অর্থাৎ নাসিক, অনুনাসিক বা সারানুনাসিক ধ্বনি ব্যবহার করতে পারি। আমরা এবার যে বিষয়টি একটু এতক্ষণ যে আলোচনাটা করলাম এটার প্রেক্ষিতে যে আমরা যদি ব্যবহার না করি চন্দ্রবিন্দু তখন আমাদের কি বিভ্রান্তি ঘটতে পারে, বিভ্রম ঘটতে পারে সেটা আমরা একটু দেখতে পারি। যে আমি কয়েকটি শব্দ পাশাপাশি কয়েকটি শব্দ লিখতেছি। যেমন জোড়া শব্দগুলো যে প্রায় সমস্যারিত শব্দ, তবে অর্থ থাকে ভিন্ন, ভিন্নার্থক শব্দ। যেমন যদি লিখি দাড়ি, এই দাড়ি শব্দ, আর যদি লিখি দা রি, তাহলে কি হবে দাঁড়া? এখানে যদি চন্দ্রবিন্দু দিই এটার অর্থ হচ্ছে কি, এই দাড়ি শব্দের অর্থ হচ্ছে শ্বশ্রু, শ্বশ্রু, অর্থাৎ আমাদের যে গোপ আছে সেটা বলতে পারি শয় ম, শয় র ফলা রস্যু, শ্বশ্রু। আর এই দাড়ি যেটা আছে পূর্ণচ্ছেদ, বিরাম চিহ্ন জানি, বিরাম চিহ্নের একটি হচ্ছে পূর্ণচ্ছেদ, পূর্ণচ্ছেদ অর্থাৎ একটা বাক্যের শেষে একটা একটা সম্পূর্ণ বাক্যের শেষে বিবৃতিমূলক বাক্যে যে একটা চিহ্ন দেওয়া হয় এভাবে দাড়ি চিহ্ন, সেটা হচ্ছে এই দাড়ি চন্দ্রবিন্দু। কিন্তু এই যে চন্দ্রবিন্দু সহ যে দাড়ি শব্দটি লিখলাম এটা হচ্ছে শ্বশ্রু। তখন অবশ্যই আমাদের সতর্ক হওয়া উচিত আমি আসলে কোন উদ্দেশ্যে কোন শব্দটি ব্যবহার করবো এবং শব্দের বানানটা কি হবে। যদি লিখি আমরা পাজি নামে একটি শব্দ লিখেছিলাম, সেই শব্দটি দেখা যাচ্ছে পা জি, আরেকটা আছে পাজি। এখন দেখা যাচ্ছে আমি যদি কোনো পঞ্জিকার সম্পর্কে যে এই বছরে পাজি তোমাদের ঘরে আছে কি, তখন আমি এই শব্দটা, এটা হচ্ছে পঞ্জিকা, যেটা উৎস শব্দ ছিল পঞ্জিকা, এটা পঞ্জিকাকে বোঝায়। আর এই যে পাজি, আমরা অনেক সময় ছোট ছেলে মেয়েদের বলেছে পাজি কোথাকার, কিছুই বোঝে না, পারে না, লেখাপড়া করে না, এমনটা বলি। অর্থাৎ এই পাজি, এই পাজি হচ্ছে, এই পাজিতে তারা কি বোঝাতে পারে, এই দুষ্টু লোক, দুষ্টু লোক। এখন তোমরাই বলো যে আসলে কোন জায়গায় কোন শব্দটি ব্যবহার করা উচিত এবং বানানের সতর্কতা হওয়া উচিত কিনা। উচিত সতর্ক যদি না হয় তাহলে আমি লিখলাম পাজি, হয়ে গেল দুষ্ট লোক। যদি আমি এই উদ্দেশ্যে লিখি, পঞ্জিকার উদ্দেশ্যে লিখলাম কিন্তু বানান লিখলাম এইটা শব্দ, এই শব্দটা ব্যবহার করলাম, তখন কি হয়ে যাবে, দুষ্ট লোক বোঝাবে। তখন তুমি যে জিনিসটা লিখলে তোমার স্যার বা তোমার যে তুমি যদি কোনো সাহিত্য রচনা করো তখন যদি এই শব্দটি ব্যবহার করো তখন তোমার যে পাঠক সমাজ রয়েছে তারা তাহলে একটু সমস্যায় পড়বে, আসলে লেখক কি বোঝাতে চেয়েছেন এই শব্দটি ব্যবহার করে, সেটা কি পঞ্জিকা নাকি দুষ্ট লোক। তখন একটা হয়তো বুঝে নেবে কিন্তু
তুমি যে উদ্দেশ্যে ব্যবহার করবা, কিন্তু তার জন্য একটু কষ্ট হয়ে যাবে, আর এটার জন্য আসলে লেখার মানটা কমে যাবে। যেমন হচ্ছে কাটা, 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 কাটা শব্দ, আর এখানে আছে কাটা। আমি এই শব্দটি লিখেছিলাম, কাটা থেকে আমি লিখেছিলাম কণ্টক, যেটা হচ্ছে আমরা জানি বিভিন্ন গাছে কণ্টক অর্থাৎ কাটা থাকে। গোলাপ ফুল যদি তুলতেছে কাটা বাঁধে, পদ্ম ফুল কাটা আছে, এমনি এরকম অসংখ্য গাছ রয়েছে যেগুলো শিমুল গাছে কাটা রয়েছে, এগুলো হচ্ছে কণ্টক কাটা। আর এই কাটা হচ্ছে কর্তন বা ছেদন, কর্তন বা ছেদন, কেটে ফেলা, এটা। আমি আর দু একটা শব্দ হচ্ছে সাজ, সাজ যদি নিই তাহলে এটা হচ্ছে পোশাক। আমরা বলি সাজসজ্জা ভালো হয়নি বা ভালো হয়েছে, সেক্ষেত্রে এই সাজ। আর একটু আগে যেটা শিখেছিলাম সাজ চন্দ্রবিন্দু সহ, এটা হচ্ছে সন্ধ্যা, সন্ধ্যা নিতে পারি। আরেকটা গুরুত্বপূর্ণ একটা ভালো শব্দ পেয়েছি, সেটা হচ্ছে খাই, এই খাই আর এই খাই। আমাদের বলে যে অনেক সময় বলা হয়, সমাজে অনেক লোকে বলে যে লোকটা খাই খাই স্বভাব গেল না। তখন যে খাই খাই স্বভাব গেল না, অর্থাৎ এই তখন কোনটা ব্যবহার করবো? আমি একটু যদি বিশ্লেষণ করি তাহলে এই খাই শব্দ অর্থ হচ্ছে খাওয়া, আর এই খাই শব্দের অর্থ হচ্ছে লোভ, লোভ। তাহলে লোভ ঠিকই আমাদের যে মা মাসি বা গুরুজনরা যেটা বলে যে খাই খাই স্বভাব গেল না, অনেক সময় বাচ্চারা খেতে চায় এই জন্য বলা হয় খাই খাই স্বভাব গেল না। কিন্তু আহ, বিভিন্ন রাষ্ট্রীয় পর্যায়ে অনেক সময় বলা হয় যে লোকটার বা এইটার খাই খাই স্বভাব গেল না। তখন আমার যেটুকু ধারণা, তখন এই শব্দটাই বলা হয়, কিন্তু আমরা এই শব্দটা ব্যবহার জানি না বিদায় আমরা মনে করি এই খাই মানে সে শুধু খাইতে চায়, কিন্তু এই খাই খাই যেমন লোভ, লোভ বোঝাচ্ছে, আসলে এইটা ব্যবহার করা হয়। তো কয়েকটা শব্দ শিখলাম, যেমন গুম্ফ, আবার একটা আছে খাই, এই খুবই ইন্টারেস্টিং শব্দ। এবার আছে যেমন পাশ, পাশ হচ্ছে তো পাশ এখানে বোঝাচ্ছে যে দড়ি বা রজ্জু, দড়ি বা রজ্জু। আমরা যেটা বলি সুতা বা দড়ি, রজ্জু, রজ্জু, দড়ি বা রজ্জু। আবার আছে পাশ, এই পাশ, এই পাশটা একটু দেখি, এই শব্দটা আমরা কি সাইপাস খাই, কি সাইপাস খায়, অনেকে বিড়ি সিগারেট খায়, তখন তার অভিভাবকরা বলে কি যা আজকালকার ছেলেমেয়েরা সাইপাস খায়। এখন এই যে ছাই, এই পাশ শব্দের অর্থ হচ্ছে ছাই, এটা ব্যবহার করা হয়। এখন এই যে আমরা তো ব্যবহার করি অনেক শব্দ, কিন্তু তার অর্থ জানি না। এই যে ছাই পাশ, পাশাপাশি দুটো অর্থাৎ সমার্থক শব্দ ব্যবহার করে বলা হয় কি যে সাইপাস খায়। এই পাশের শব্দের অর্থ হচ্ছে ছাই বা ভস্য, ভস্য অর্থ আমরা জানি কোনো কিছু পুড়ে একেবারে সর্বশেষ যে অবস্থা ছাই, সেটা হচ্ছে ভস্য। তো বাংলা শব্দ এমন কিছু শব্দ ব্যবহার করা হয় বাংলা বাক্যে, কিন্তু আমরা মানে জানি না, কিন্তু কখনো খোঁজার চেষ্টা করি না আসলে শব্দের উৎসটা কেমন, শব্দের অর্থটা কেমন। সর্বশেষ যে জিনিসটি আমি বলবো, অবশ্যই আমাদের শব্দ ব্যবহারের ক্ষেত্রে সচেতন হতে হবে, এবং কোথায় চন্দ্রবিন্দু ব্যবহার হবে কোথায় হবে না সেইটা বুঝে শুনে ব্যবহার করব, এবং ভবিষ্যতে কোনো বিড়ম্বনা যাতে আমার দ্বারা বা তোমাদের দ্বারা সৃষ্টি না হয়, এইভাবে আমরা শব্দগুলো চয়ন করব। তাহলে আমাদের লেখনীর মান ভালো হবে, এবং আমাদের যা লিখবো সেটা পাঠ যারা করবেন অবশ্যই তারা বুঝবেন যে এই অর্থে ব্যবহার করা হয়েছে। এটা জানি যে অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ ছাড়া বই পড়তে পারে না, আর যারা বই পড়তে পারে বা বই সম্পর্কে জ্ঞান ধারণা রাখে অবশ্যই তারা তাদের মাথায় কিছু শব্দ আছে এবং জানে। অতএব এই কালে ছেলেমেয়েদের উদ্দেশ্য বলছি, আমরা কোনো কিছু লেখার আগে চিন্তা করব আমি যে শব্দটি ব্যবহার করছি এটি সঠিক হচ্ছে কিনা। যদি না হয় তাহলে আমার সর্বক্ষেত্রেই সমস্যার সৃষ্টি হতে পারে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য অবশ্যই বাংলা ব্যাকরণের যে নিয়ম নীতি রয়েছে এবং শব্দ সম্পর্কে যে আলোচনা রয়েছে অবশ্যই সেটার সাথে আমরা সবসময় যুক্ত থাকব, এবং আশা করি আগামী ক্লাসগুলোতে তোমাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করব, এই ধরনের যে বিব্রতকর যে জিনিসগুলো যেগুলো আমরা ব্যবহার করি, এটা থেকে উত্তরণের জন্য আমি অবশ্যই তোমাদের সাথে থেকে সাহায্য করবো। অবশ্যই আমার ক্লাসটি সাথে থাকবে, ক্লাসটি করবে, শুনবে, এবং হ্যাঁ পাশে খাতা নিয়ে লিখবে। তাহলে হবে কি, এটা সাদা সঙ্গে সঙ্গে লিখলে এটার একটা প্র্যাকটিস হয়ে যায়, এবং ভবিষ্যতে কোনো পরীক্ষার খাতা বলো যে কোনো জায়গায় লেখনের ক্ষেত্রে আমরা সচেতন ভাবে ব্যবহার করতে পারবো।
কারণ হচ্ছে বলার সময় অনেক সময় বলি এটা দোষের না, কিন্তু যখন লিখতে যাই তখন যে পাঠক বা যে শিক্ষক পড়েন তখন হচ্ছে আমাদের এটা সমস্যা হয়ে দাঁড়াবে। এর থেকে উত্তরণের জন্য অবশ্যই আমরা বেশি বেশি প্র্যাকটিস করব, এবং আশা করি আমার সাথে যদি ক্লাসটা আগামীতে করতে থাকো তাহলে অবশ্যই তোমরা সুফল পাবে। আমাদের যে বেসিক ক্লিয়ার সার্ভিস ফেসবুক পেজ রয়েছে, এই পেজে আগামীতে ক্লাস আপলোড করা হবে এবং লাইভ ক্লাস হবে, অবশ্যই তোমরা সঙ্গে যুক্ত থাকবা। আমার এই ক্লাসটি ইউটিউবে পাওয়া যাবে রামপদ স্যার নামে, এবং দেবদত্ত হালদার রাম ফেসবুক আইডিতেও এই ক্লাসটি পাওয়া যাবে। এছাড়া রয়েছে ফেসবুক গ্রুপ, যেটা হচ্ছে বেসিক ক্লিয়ার সার্ভিস BCS গোপালগঞ্জ, এখানেও এই ক্লাসটি সম্পর্কে পাওয়া যাবে, এবং আগামীতে যত ক্লাস হবে সব জায়গায় এগুলো পাওয়া যাবে। অবশ্যই তোমরা অবসরে দেখে নেবে অথবা সঙ্গে সঙ্গে লাইভ ক্লাসটি সাথে সংযুক্ত হবে। সবাইকে ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবার ভালো থাকো।